সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ের পার্ট 3 আলোচনা করা হবে। প্রথমে থাকছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। প্রধান শক্তি স্তর বোর পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলেছিলাম। আর প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতা 2n স্কয়ার আকারে, আর যেখানে n ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি। অতএব সূত্রানুসারে আমরা পাই কে শক্তি স্তরের জন্য যখন n ইকুয়াল টু 1 হয়, তো কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2n স্কয়ার আকারে 2 ইন্টু 1 স্কয়ার অর্থাৎ 2t। এল শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু 2, তো এক্ষেত্রে এল শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার আকারে 2 ইন্টু 2 স্কয়ার অর্থাৎ 2 ইন্টু 2 স্কয়ার অর্থাৎ 8t। এম শক্তি স্তরের জন্য আমরা জানি n এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, তো অতএব এম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n স্কয়ার অর্থাৎ 2 ইন্টু 3 স্কয়ার 18t। n শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু 4, অতএব n শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 ইন্টু n স্কয়ার অর্থাৎ 2 ইন্টু 4 স্কয়ার অর্থাৎ 32টি। উপশক্তি স্তর প্রতিটি শক্তি স্তর n দিয়ে চিহ্নিত করা হয় আমরা জানি। তো এই প্রধান শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরকে l দ্বারা চিহ্নিত করা হয়। l এর মান 0 থেকে n এর মানের চেয়ে 1 কম হবে। যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু 4 হবে তখন l এর মান দাঁড়াবে 3 পর্যন্ত। তো উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে sp df এইরকম স্পিনগুলো দিয়ে প্রকাশ করা হয় বা আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তি স্তরের জন্য l এর মান কিরূপ হতে পারে? যখন অরবিট অর্থাৎ n এর মান 1 তখন l এর মান অবশ্যই n এর চাইতে 1 কম অর্থাৎ 0। তখন কেবলই 1s সম্ভব। আসলে s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 3, f হচ্ছে 4, f হচ্ছে 3, 0 1 2 3। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ অরবিট যখন n এর মান 2 তখন l এর মান দুটি হবে এবং সেই দুটি হচ্ছে 0 এবং 1। n ইকুয়াল টু যখন 3 তখন l এর মান তিনটি হবে 0 1 2। n ইকুয়াল টু যখন 4 তখন l এর মান 0 1 2 3। n ইকুয়াল টু যখন 5 তখন l এর মান কিন্তু 4 পর্যন্ত আসতে পারে, তো আসলেও আমাদের উপশক্তি স্তর কিন্তু আসলে 4টিই থাকবে। n ইকুয়াল টু যখন 6 তখন l এর মান এরকম 6টি সংখ্যা হতে পারে, তবে আমাদের উপস্তর সংখ্যা যদিও 6টি সম্ভব, তো এখন পর্যন্ত 6ডির আবিষ্কার হয়নি, তো 6f আবিষ্কার হয়নি, তো 6a 6p 6d পর্যন্ত অর্থাৎ 0 1 2 পর্যন্ত যথেষ্ট 118টি মৌলের জন্য। তো n ইকুয়াল টু 7 তখন l এর মান দাঁড়াবে n এর চাইতে 1 কম পর্যন্ত। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা থাকবে 2 ইন্টু 12 প্লাস 1 আকারে। তো আমরা ইলেকট্রনগুলো হিসাব করি। প্রধান শক্তি স্তর যখন n ইকুয়াল টু 1 তখন উপশক্তি স্তর কিন্তু আসলে শুধু l এর মান 0 হতে পারে এবং সেটি s অরবিটাল, তাহলে কি হবে 1s, এবং সেই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 0 0 অর্থাৎ উপশক্তি স্তরের মান 0 প্লাস 1 অর্থাৎ এটি গুণ করলে 0 হয়ে যাবে অর্থাৎ 2 একে 2 দুইটি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধান শক্তি স্তরে 2n স্কয়ার আকারেও কিন্তু আমরা জানি দুটি ইলেকট্রন ধরে। তো যখন প্রধান শক্তি স্তরের সংখ্যা 2 তখন উপশক্তি স্তর পাওয়া যাবে দুটি, একটা 0 0 জন্য আমরা পাবো দুইটি ইলেকট্রন, অর্থাৎ এটি এই ক্ষেত্রে উপশক্তি স্তর কিন্তু 0 একটা হবে, একটা 1 হবে। 0 0 জন্য হবে অরবিটাল s এবং সেটি হবে 2s, এবং 1 এর জন্য হবে p এবং সেটি হবে 2p, অর্থাৎ সেই ক্ষেত্রে 6টি ইলেকট্রন ধরবে। তাহলে মোট দ্বিতীয় শক্তি স্তরে 2n স্কয়ার আকারে আসলে 8টি ইলেকট্রন ধরবে। তৃতীয় শক্তি স্তরের জন্য l পাওয়া যাবে 0 1 2, 0 1 2,
এবং 0 এর জন্য s অর্থাৎ 3s, 1 এর জন্য p অর্থাৎ 3p এবং 2 এর জন্য d অর্থাৎ 3d। সেই ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, 6টি এবং 10টি অর্থাৎ মোট 18টি। চতুর্থ শক্তি স্তর যখন n এর মান 4 তখন l এর মান দাঁড়াবে 4টি সংখ্যা 0, 1, 2, 3। 0 এর জন্য s অর্থাৎ 4s, 1 এর জন্য p অর্থাৎ 4p, 2 এর জন্য d অর্থাৎ 4d, 3 এর জন্য f অর্থাৎ 4f। তো ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, 6টি, 10টি, 14টি অর্থাৎ 32টি। অবশ্যই তোমাদের এই ছকটা অবশ্যই খুব যত্ন সহকারে বুঝতে হবে, জানতে হবে, নইলে ইলেকট্রন বিন্যাসে অনেক ভুল হয়ে যেতে পারে। কোন উপশক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে এবং ব্যতিক্রম আছে কিনা। ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের বা উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এবং উপশক্তি স্তরের মান এই দুটির যোগফলের উপর নির্ভর করে। যে অরবিটালের জন্য n+l অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কম হবে সেই অরবিটালটি হবে শক্তি কম এবং সেই অরবিটালেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n+l এর মান যদি বেশি হয় তাহলে তার শক্তিও বেশি হবে এবং সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 3d, 4s এবং 4p তিনটি অরবিটাল এখানে নেওয়া হয়েছে। তো আমরা এখন এখানে পরীক্ষা করব কোনটির শক্তি কম এবং কোনটির বেশি। অর্থাৎ এখানে দেখব কোনটি কম শক্তি মানে কম কি বলে কোনটি নিম্ন এবং কোনটি উচ্চ শক্তি স্তর। তো এই ক্ষেত্রে দেখা যায় 3ডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3 এবং d অর্থাৎ 2, মানে 3d হচ্ছে 5, 4s অত হচ্ছে 4 এবং s হচ্ছে 0 অর্থাৎ 4, আর 4p হচ্ছে 4p এর ক্ষেত্রে 4 প্লাস p 1 অর্থাৎ 5। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4s কিন্তু নিম্ন শক্তির মানে কম নিম্ন শক্তি স্তর এবং তারপর দেখা যাচ্ছে 3d এবং 4p কিন্তু দুটোই শক্তি স্তরের মান যদি আমরা দেখি n+l এর মান তো সমান হয়েছে। তো এই ক্ষেত্রে যেটির প্রধান কোয়ান্টাম সংখ্যা কম সেটি ছোট হবে। তো এই ক্ষেত্রে আমাদের সিরিজটি হবে 4s 3d 4p, 4s 3d 4p। মনে রাখার কৌশল আমাদের লিখতে হবে কৌশল করে আর কি 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d, 7s 7p। এখন ধারাবাহিকভাবে কাটতে হবে। তাহলে যেটি আগে ছেদ করেছে এই রশ্মি দ্বারা সেটি নিম্ন শক্তি স্তর এবং ক্রমান্বয়ে বাড়বে। অর্থাৎ 1s 2s 2p 3s 3p 4s তারপর 3d 4p 5s 4d 5p 6s। এই যে আমরা এখানে লিখছি যে 1s 2s দেখলে বোঝা যায় 4p 5s 4d 5p 6s তারপর 4f তারপর 5d তারপর 6p তারপর 7s তারপর 5f তারপর 6d তারপর 6p। মনে রাখার কৌশলের চেয়ে আসলে কৌশল আমরা বুঝি না, মনে রাখতে হবে এটাই হচ্ছে বড় কথা। কৌশল অবলম্বন করা যেতে পারে আবার নাও করা যেতে পারে। কৌশল অবলম্বন করলে আর কি সহজেই মনে রাখা যায়। এবার আমরা দেখব দ্বিতীয় কৌশল। এস তারপর লিখতে হবে PS তারপর লিখতে হবে DPS তারপর লিখতে হবে FDPS। এবার আমাদের কি করতে হবে এস এর সংখ্যাগুলো 1 2 3 এভাবে চিহ্নিত করতে হবে 1 2 3 4 5 6 7 8। এবার পি যেহেতু 1 দিয়ে সম্ভব নয় 1p সম্ভব নয় তো 2 থেকে শুরু করতে হবে 2p 3p 4p 5p 6p 7p। এবার 3d থেকে শুরু করতে হবে 3d 4d 5d 6d। এবার এফ এর জন্য শুরু করতে হবে 4 থেকে, অর্থাৎ
অর্থাৎ আমাদের চাপতে হবে 4f এবং 5f, 4f এবং 5f। তাহলে সিরিজটি পাওয়া যাবে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s। সিরিয়ালটি অবশ্যই এখানেই রয়েছে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 6s এর পর হচ্ছে 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s। ইলেকট্রন বিন্যাস অনুশীলন করব কিছুটা, দেখি পারি কিনা, না পারলেও এখান থেকে শেখা যাবে। অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে শেখার জন্য। দেখি পটাশিয়াম 19, তো আমরা লিখবো 1s, 2s, 2p, 3s, ওই যে সিরিয়ালটা, তো সেই সিরিয়াল অনুযায়ী 3d কিন্তু এখানে আসবে না, আগে 4s ইলেকট্রন যাবে, আর ইলেকট্রন 4s গিয়ে কমপ্লিট যদি হয়ে যায় তাও 3d আর লেখার প্রয়োজন নেই। এবার আমরা দেখছি ক্যালসিয়াম 20, তার মানে 1s, 2s, 2p, 3s, 3p, 4s2, 4s2, অর্থাৎ এখান থেকে 18 আর এটি এখানে দুটি, অর্থাৎ মোট 20টি। স্ক্যান্ডিয়াম 21, 1s, 2s, 2p6, 3s2, 3p6 হলো কয়টি? 18টি। এবার আমরা লিখবো 4s2 হলো 20টি, আরেকটি থাকলো। এবার কিন্তু 4s এর পরে 3d তে যাবে, অর্থাৎ 3d 1, তাহলে 21টি। এবার ভিনাডিয়াম 22, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তার 18টি হলো। 4s2 লিখলাম, যেহেতু 3pর পরেই 4s আগে যাবে নিম্ন শক্তি স্তরে, তাহলে হলো 20টি। এবার লাগবে আরো 2টি, অর্থাৎ 3d2। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি আমরা এখানে দেখতে পাচ্ছি 3d তে না গিয়ে 4s এ চলে যাবে। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়ামের 19তম ও 20তম ইলেকট্রন দ্বারা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 18টি ইলেকট্রন 3p6 পর্যন্ত হয়েছে, এবং 19তম 20তম ইলেকট্রন দুটি কিন্তু 4s অরবিটালে গেছে। তারপর 21তম ইলেকট্রনটি আবার সেই নিয়ম মোতাবেক 3d তে পৌঁছেছে, অর্থাৎ 21তম ইলেকট্রনটি এখানে 3d তে প্রবেশ করেছে। বিশেষ করে মনে রাখতে হবে, যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তর পাশাপাশি লিখতে হবে। 3d, 4f এভাবে মিশল করা যাবে না। উদাহরণ এর সাহায্যে আমরা দেখাচ্ছি যে ফেরাম 26, এক্ষেত্রে প্রধান শক্তি স্তর n=1, দুটি ইলেকট্রন ধরবে 1s2, দ্বিতীয় শক্তি স্তর n=2, সেক্ষেত্রে 2s2, 2p6, অর্থাৎ 8টি, মোট হলো 10টি, আরো লাগবে 16টি। n=3, তখন 3s2, 3p6, অর্থাৎ হলো 10 আর 8 18টি, এবং আরো লাগবে আমাদের কত? 8টি, আরো 8টি ইলেকট্রন দরকার। তো এবার আমাদের ইলেকট্রন কিন্তু চতুর্থ শক্তি স্তরে চলে যাবে, প্রথমে 3d তে না গিয়ে 4s এ দুটি যাবে, তাহলে আরো থাকলো 6টি। তো সেই ক্ষেত্রে আমাদের এখন 3d লাগবে, 3d 6, 4s এ 19 এবং 20তম ইলেকট্রনটি যাওয়ার পর আরো 6টি ইলেকট্রন এইগুলো 3d 6 এ চলে গেল, অর্থাৎ 3d তে চলে গেল। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু 3d টা 4s এর পিছনে লিখতে পারবো না, তো এটা ভুল নিয়ম বা ভুল হয়ে যাবে। তো Fe26 এর ইলেকট্রন বিন্যাসে আমরা লিখতে পারি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6, 3d মানে 3d অরবিটালেও 6, এবং সর্বশেষ আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও এটি সর্বশেষ শক্তি স্তর, তো ইলেকট্রন কিন্তু সেখানে আগেই প্রবেশ করবে, অর্থাৎ 4s2। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। সাধারণভাবে দেখা যায় যে একই উপশক্তি স্তর পি এবং ডি অরবিটালগুলো অর্ধেক পূর্ণ। সাধারণত পিতে 6টি ইলেকট্রন ধরে, তো সেই ক্ষেত্রে অর্ধেক পূর্ণ হবে পি কিউব, অর্থাৎ p3, এবং ডিতে 10টি ইলেকট্রন ধরে, অর্ধপূর্ণ হলে d5। আবার সম্পূর্ণরূপে পূর্ণ অর্থ আমরা বুঝবো p6 এবং d10।
সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস মোটামুটি সুস্থিত হয়, অর্ধপূর্ণ এবং পূর্ণ সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তো ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস কেমন হওয়ার কথা আগের নিয়ম অনুসারে আমরা যদি বলি, তো সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 1s2 2s2 2p6 3s2 3p6। এবার আমাদের নিয়ম অনুসারে 4s2 এবং 3d4 নিয়ম অনুসারে কিন্তু 4s কমপ্লিট হয়ে 3d তে ইলেকট্রনগুলো প্রবেশ করার কথা। তো আসলে এটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, এখানে ডি অরবিটালে 3d অর্থপূর্ণ হতে চাইবে, অর্থাৎ d5 হতে চাইবে। সো সেই ক্ষেত্রে 4s এ একটি ইলেকট্রন কম হয়ে সেখানে 4s1 এবং 3d তে 5 হবে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটি হবে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এবং 3d5। একই কারণে কপারের 29 এর ইলেকট্রন বিন্যাস হবে ডি অরবিটাল পুরোপূর্ণ, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 4s এর 1 এবং 3d তে 10, 9 না হয়ে বরং 10 হয়ে যাবে, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা 29টি। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। বৈদ্যুতিক গোলযোগের কারণে আজকে ভিডিওটি একটু লেট করে পাবলিশ করা হচ্ছে। প্রতিদিন একই কথা বলি যে যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে, সোশ্যাল মিডিয়া বা কোনো মিডিয়ায় শেয়ার করবে, তোমাদের বন্ধু বান্ধবরা যেন সহজে ভিডিওগুলো দেখতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের উদ্দেশ্য সার্থক হবে তখনই যদি তোমরা আমাদের এই বিষয়বস্তুগুলো ঠিকঠাক মতো বুঝতে পারো। আমরা তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। সকলে ঘরে থাকো, নিরাপদ থাকো, ঘরে থেকেই অনলাইন টিভি বা যেভাবে যতটা পড়াশোনা করা যায় চেষ্টা করো। আমরা আছি তোমাদের পাশে। ধন্যবাদ সকলকে।